অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। তোমাদের এর পূর্বেও কেমিস্ট্রির বেশ কিছু আমি ক্লাস দিয়েছি, স্কুলের পেজে তোমরা দেখতে পাবে। যেমন ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, তারপরে একাদশ, দ্বাদশ, এই অধ্যায়গুলোর উপর ভিডিও দেওয়া হয়েছে। তো সে ধারাবাহিকতায় আজকে আমি আবার পুজোর ছুটি শেষে আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রথম দেখে নেওয়া যাক, একটি ডায়াগ্রাম দেখো, তোমাদের সামনে একটি ডায়াগ্রাম উপস্থাপন করা হয়েছে। সেখানে বৃত্তাকার কিছু রেড সার্কেল দিয়ে ইলেকট্রনকে চিহ্নিত করা হয়েছে। আগে কিছু প্রশ্ন করছি তোমাদের। প্রথম প্রশ্ন হচ্ছে, এটি কোন পরমাণুর ইলেকট্রনিক মডেল? তুমি কিভাবে বুঝবে? তুমি হিসেব করবে এই পরমাণুতে বা এই ডায়াগ্রামে কয়টি ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলো হিসেব করার পর তুমি বলতে পারবে এটি আসলে কোন পরমাণুর ইলেকট্রনিক মডেল। দেখো, আমি অ্যান্সার নিয়ে আসছি। তাহলে দেখো, এটা হচ্ছে একটা সোডিয়াম পরমাণু। কেন সোডিয়াম পরমাণু? কারণ সোডিয়াম পরমাণুতে টোটাল কয়টি ইলেকট্রন রয়েছে? টোটাল 11টি ইলেকট্রন রয়েছে। তারপর দেখো, একটা প্রশ্ন করা হয়েছে, সোডিয়াম একটি কি ধরনের পরমাণু? ভেবে অ্যান্সার দাও, খাতায় লিখো। দেখো, এটা একটা ধাতব পরমাণু, এটা একটা ধাতু, এই জন্য এই পরমাণুটা ধাতব পরমাণু। তাহলে ধাতব পরমাণু কি করে, বা এটার কাজ কি, বা ধাতব পরমাণু কি, এই ব্যাপারগুলো আমি জানবো। ধাতব পরমাণু মূলত ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তার কাজ কি? সে ইলেকট্রন দিতে পারে, সে হচ্ছে দাতা পরমাণু। দেখো, ডান পাশে আরেকটি চিত্র দেখা যাচ্ছে, সেখানে টোটাল ইলেকট্রন রয়েছে 17টি। তাহলে আমি প্রশ্ন করতে পারি, আমি তোমাদের দিকে একটি প্রশ্ন ছুড়ে দিলাম, এটি কোন পরমাণুর ইলেকট্রনিক মডেল? যেহেতু 17টি ইলেকট্রন রয়েছে, সুতরাং এটি হচ্ছে ক্লোরিন পরমাণুর ইলেকট্রনিক মডেল। তো ক্লোরিন একটি কি ধরনের পরমাণু? অষ্টক পূরণের জন্য যাদের ইলেকট্রনের সংকট থাকে তাকে কি বলি আমরা? তাকে আমরা বলি অধাতু। আর যেহেতু এখানে তার অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সুতরাং এটা হচ্ছে অধাতব পরমাণু। সর্বশেষ কক্ষপথে দেখো কয়টি ইলেকট্রন রয়েছে এখানে, একটু দেখে নাও। আমি লেজার পয়েন্ট দিয়ে দেখাচ্ছি। এ দেখো, 2, 4, 6। তাহলে একটি সংকট রয়েছে, অষ্টক পূরণের জন্য একটি সংকট রয়েছে। আর এখানে দেখো, তার যে সর্বশেষ যে কক্ষপথ, সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন অতিরিক্ত রয়েছে, তাই সে এটি দিয়ে দাতা আয়ন বা ধাতব পরমাণুতে রূপান্তরিত হয়। আর দেখো, এর আগের যে শেল, সেখানে কয়টি রয়েছে দেখো, 1 জোড়, 2 জোড়, 3 জোড়, 4 জোড়, তাহলে টোটাল 8টি। তাহলে সে দিতে পারলে তার অষ্টক পূর্ণ হবে, স্থিতিশীল হবে, অর্থাৎ সে অন্য কারোর সাথে তখন আর বিক্রিয়া অংশ নিবে না। আর এদিকে অর্থাৎ নিরপেক্ষ পরমাণুতে রূপান্তরিত হবে। এই ক্লোরিন কি করতে পারে? সে যদি ওই ইলেকট্রন, যে ইলেকট্রন ত্যাগ করবে সেটা যদি গ্রহণ করতে পারে, তাহলে এই পজিশনে সে যদি গ্রহণ করে, তাহলে এখানে সে কি হবে? এখানে 2টি, 4টি, 6টি, 8টি, টোটাল 8টি বা অষ্টক পূর্ণ হবে। এরপর দেখো, এরপরের প্রশ্ন, তাহলে এই অধাতব পরমাণু কি করে? কি করে তাহলে? আমরা দেখেছি কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে অধাতব পরমাণু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এবার আমরা দেখি সোডিয়াম ও ক্লোরিন পরমাণু কিভাবে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ করে। আমরা এখন কি করব? ডায়াগ্রাম দিয়ে আমরা জিনিসটা দেখব। দেখো, আমাদের বায়ে রয়েছে সোডিয়াম পরমাণু, ডানে রয়েছে ক্লোরিন পরমাণু।
তাহলে কিভাবে গ্রহণ করে সেই জিনিসটা আমরা এখন দেখব। দেখো, সোডিয়াম ত্যাগ করলো ইলেকট্রনটা, সেটা কোথায় চলে গেল? সেটা চলে গেল ক্লোরিনের যে সিঙ্গেল একটি ইলেকট্রন রয়েছে তার পাশে। তাহলে আমি বলতে পারি যে সোডিয়াম ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়েছে আর ক্লোরিন ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়েছে, কারণ সোডিয়াম দাতা আর ক্লোরিন গ্রহীতা। সোডিয়াম সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দিয়েছে আর সেই ইলেকট্রন কে গ্রহণ করেছে? ক্লোরিন গ্রহণ করেছে। তাহলে দাতা সোডিয়াম আর গ্রহীতা ক্লোরিন। তো দেখো এদের মধ্যে রিয়েকশনটা কিভাবে সংঘটিত হচ্ছে। তাহলে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের ফলে কি ধরনের বন্ধন সৃষ্টি হয়, এই কোয়েশ্চেনটা তোমাদের মাথায় রাখো। শুধু খাতায় নয়, মাথায়ও রাখো। এখনই আমরা এটা নিয়ে আলোকপাত করব। তাহলে আমরা দেখলাম সোডিয়াম এবং ক্লোরিন মিলে, যেহেতু সোডিয়াম দিয়েছে এবং ক্লোরিন সেই ইলেকট্রন নিয়েছে, তাহলে ইলেকট্রন আদান প্রদান যদি হয় তাহলে যে বন্ধনটা হয় তার নাম হচ্ছে আয়নিক বন্ড, অর্থাৎ আয়নিক বন্ধন। তাহলে আমি আজকে পাঠ ঘোষণা করতে পারি। তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। আমরা আজকে কি করব? আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ধনের মধ্যে যে সবচেয়ে সুন্দর বা তোমাদের পরিচিত যে এক্সাম্পল তা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড অবশ্যই এটা একটা হচ্ছে তোমার রাসায়নিক নাম আর বাণিজ্যিক নাম। বাজারে গিয়ে তুমি তো আর দোকানে বলবে না যে আমাকে 1 কেজি সোডিয়াম ক্লোরাইড দেন। তুমি তখন কি বলবে? যে আমাকে খাবার লবণের 1 কেজি খাবার লবণ দিন অথবা 1 প্যাকেট খাবার লবণ দিন, এই টাইপের। তাহলে এটা হচ্ছে খাবার লবণ, এটা হচ্ছে বাণিজ্যিক নাম, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের রাসায়নিক নাম। তো দেখো পাঠ পরিচিতিটা এবার আমি পাঠ ঘোষণাটা করলাম, তাহলে শিখনফলটা দেখে নাও। শিখনফলটা কি? এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখবে? প্রথমত দেখো 1 নম্বরে সে শিখবে হচ্ছে ক্যাটায়ন কি তা বলতে পারবে। 2 ধাতুসমূহ ক্যাটায়নে পরিণত হয় কেন তা বলতে পারবে। 3 অধাতব পরমাণুসমূহের ক্যাটায়ন সৃষ্টি না করে অ্যানায়ন সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ অধাতব যারা, এরা ক্যাটায়ন সৃষ্টি করে না, হ্যাঁ, অ্যানায়ন সৃষ্টি করতে পারে, তার কারণটা কি? আয়নিক বন্ধন সৃষ্টির প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে। এ হচ্ছে আমাদের লার্নিং আউটকামস। এই পাঠ শেষেই আমরা এই 4টি বিষয়কে ব্যাখ্যা করতে পারবো, সেগুলো বুঝতে সমর্থ হব এবং সেগুলো আমরা খাতায় লিপিবদ্ধ করতে পারবো। তো দেখো আমরা চলে আসছি আমাদের টপিকের অংশে। তো তোমাদের সামনে একটি মডেল উপস্থাপন করা হয়েছে। তো মডেলটি দেখো, এই মডেলটি সেখানে একেবারে কেন্দ্রে কি দেখা যাচ্ছে? কেন্দ্রে দেখা যাচ্ছে প্রোটন। প্লাস দিয়ে আমি প্রোটন বুঝিয়েছি, আর কক্ষপথগুলোতে রয়েছে ইলেকট্রন। তো আমি মডেলের প্রথম প্রশ্নটা দেখো, পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন আছে কতটি? তো স্পষ্টত দেখতে পাচ্ছ কয়টি। তো আমি তারপর মার্কিং করে দেখাচ্ছি। দেখো কয়টি? 3টি। উত্তর হচ্ছে 3। নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন শক্তি স্তরে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন আছে কয়টি? ওই যে সবুজ রং দিয়ে দেওয়া আছে দেখো, তাহলে সেটা আমি মার্কিং করে দিচ্ছি তোমাদের তীর চিহ্ন দিয়ে। কয়টি? 3টি। তাহলে আমি এখন চার্জ বা আধান হিসাব করব। দেখো 3টি প্রোটনের আধান হচ্ছে +3, 3টি ইলেকট্রনের আধান হচ্ছে -3। তাহলে +3 এবং -3 যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি হবে? মোট চার্জ কি হবে? 0। তাহলে এই যে তোমাদের সামনে যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে, সে কি নিরপেক্ষ নাকি নিরপেক্ষ নয়? সে অবশ্যই নিরপেক্ষ, কারণ তার চার্জ 0। তার চার্জ 0। তাহলে আসো এই নিরপেক্ষ পরমাণুটি কিভাবে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয় সে জিনিসটা আমি দেখব। দেখো লিথিয়ামের যে 3টি ইলেকট্রন ছিল সে একটি ত্যাগ করলো। ত্যাগ করলে সে নিকটস্থ যে নিরপেক্ষ যে মৌল রয়েছে তার নাম কি? হিলিয়াম। হিলিয়ামের 2টি ইলেকট্রনের নেয় তার একটি বৈশিষ্ট্য অর্জন করে এবং তার একটি ডায়াগ্রাম অর্জন করে, দেখতে পাচ্ছ? তাহলে সে যে একটা ইলেকট্রন যে ত্যাগ করলো, তার দাতা আয়নকে আমরা কি বলি?
দাতা আয়নকে আমরা বলি ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। তাহলে লিথিয়ামটা তখন হয়ে গেল প্লাস। তাহলে নিরপেক্ষ ধাতব পরমাণু ছিল, সে তার পাশের নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়াম, লিথিয়াম হচ্ছে 3 আর হিলিয়াম হচ্ছে 2। তাহলে পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন হচ্ছে ইয়াটা নিষ্ক্রিয় গ্যাসটাকে হিলিয়াম। তাহলে হিলিয়ামের ইলেকট্রন অর্জন করার জন্য সে কি করলো, সে একটি ইলেকট্রন ত্যাগ করে নিল। ত্যাগ করার পর তাহলে সে ধনাত্মক আয়নে পরিণত হলো। তাহলে লিথিয়াম কি করে, লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে অর্থাৎ ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। তাহলে আমরা দেখি এখন ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন কি জিনিস। এটা একটু সংখ্যাটা একটু দেখে নেই। ধাতুসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যে ধনাত্মক আয়নের সৃষ্টি করে তাকে ক্যাটায়ন বলে। তাহলে ধাতুসমূহ, এই যে ধাতুসমূহ, একটা ধাতু এখানে ধাতুসমূহের মধ্যে একটা ধাতুকে নেওয়া হয়েছে, তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে, এই যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, এর মাধ্যমে যে ধনাত্মক আয়নের সৃষ্টি হয় তাকে কি বলি, তাকে আমরা বলি ক্যাটায়ন। তাহলে আমরা চিনে নিলাম ক্যাটায়নটা কি জিনিস। এরপর দেখো আমি এবার চলে যাচ্ছি এদের বৈশিষ্ট্যে বা এদের ক্যারেক্টারে চলে যাচ্ছি। দেখো একটা পর্যায় সারণীর একটু আমরা খণ্ডিত অংশ নিয়েছি। তো খণ্ডিত অংশের বাম পাশ এবং ডান পাশ চিহ্নিত করা হয়েছে লাল একটি তীর চিহ্ন দিয়ে। লাল তীর চিহ্নের এই যে বায়ে বাম এবং মাথায় যে সূচালো অংশ সেখানে ডান লেখা রয়েছে। তো আমাদের ধাতব ধর্মটার কি ঘটে, ধাতব ধর্মটা যখন বাম থেকে ডানের দিকে যখন অগ্রসর হয় একই পর্যায়ে, তখন সেটা কি হয়, হ্রাস পায়। তাহলে আমরা ধাতব ধর্ম হ্রাস পায়, তার মানে হচ্ছে বাম দিকে ধাতু আস্তে 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 করে সে কি হয়, অধাতুতে রূপান্তরিত হয়। সেই জিনিসটা এখানে ধাতু অধাতু তোমাদের জানানোর জন্য দেখানো হয়েছে। তাহলে জেনে নেই ধাতু কি জিনিস। দেখো, যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1, 2 বা 3টি ইলেকট্রন বিদ্যমান তাদের বলা হয় ধাতু। 1, 2 বা 3টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখন আমি মার্কিং করে দিচ্ছি। তোমাদের যে প্যারিয়ডিক টেবল আছে, প্যারিয়ডিক টেবল অফ দ্য এলিমেন্টস রয়েছে, ওই চার্টে আমি দেখিয়ে দিচ্ছি। এখন ইন্ডিকেট করে দিব যে আসলে কারা ধাতু নয়। তাহলে দেখো তীর চিহ্ন দেখতে পাচ্ছ এবং লাল কালিতে লেখা রয়েছে ধাতু। তাহলে ধাতুর সংখ্যাটা আমরা মনে আছে তো, যাদের সর্বশেষ কক্ষপথে 1 বা 2 বা 3টি ইলেকট্রন রয়েছে যেগুলো ত্যাগ করতে এরা সমর্থ, সেগুলোকে কি বলে, ধাতু বলে। এবার আমরা চিনে নেই অধাতু কি জিনিস, চিনে নেই। তাহলে জেনে নেই অধাতু কি। এবার দেখো, যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 5, 6 বা 7টি ইলেকট্রন বিদ্যমান তাকে বলা হয় অধাতু। তাহলে আমাদের পর্যায় সারণীর ডান দিকে আমরা খেয়াল করি, একেবারেই সর্বশেষ যে আমাদের যে কলাম রয়েছে সেই কলামে সর্বশেষ কক্ষপথ থাকে 8টি। সুতরাং তার আগে 7, তার আগে 6, তার আগে 5। এই যে 5, 6, 7 যেসব আমাদের পরমাণুগুলোর বা মৌলগুলোর ইলেকট্রন রয়েছে সর্বশেষ একেবারে শক্তি স্তরে, তাকে আমরা বলবো অধাতু। এখন মার্কিং করে দিচ্ছি অধাতুটা। দেখো অধাতুরা এই যে দেখো তীর চিহ্ন নিলাম, তীর চিহ্নের মধ্যে কি দেখা যাচ্ছে, অধাতু। আমরা একেবারে সর্বশেষ যে কলাম যেখানে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আমরা ওই কলামটাকে বাদ দিয়েছি, ওইটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করিনি। ঠিক আছে, আমরা ফ্লুরিন ক্লোরিন যেগুলোকে আমরা বলি, যে অধাতুর একেবারে সর্বশেষ কলাম বলি, সেগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। এরপর দেখো, তারপর আমি তোমাদের এখন দেখাবো যে যেদের সাইজ কোন দিক থেকে কোন দিকে গেলে হ্রাস পায়, কোন দিক থেকে কোন দিকে গেলে বৃদ্ধি পায়। তাহলে আমাদের এই অংশে আমরা দেখব যে এদের যে আকারের তুলনামূলক চিত্র। তো প্রথমে দেখো আমরা একটি পর্যায়ের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন নিয়েছি। অর্থাৎ বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত সবাইকে কি করেছি, সবাইকে আমরা এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো দেখো প্রথমটা হচ্ছে সোডিয়ামে কয়টি, 11, ম্যাগনেসিয়ামে 12, অ্যালুমিনিয়াম কত, দেখো এই যে 2, 10, তাহলে কত হয়, 8 আর 2 10, 10 আর 3 13, তারপর 14,
ফসফরাস রয়েছে, তারপরে এবার ধীরে ধীরে করে 11, 11, 17 পর্যন্ত আমরা এখানে নিয়েছি। তাহলে এখানে খেয়াল করো, আমরা এখন তোমাদের দেখানোর চেষ্টা করব, আমি এখন তোমাদের দেখানোর চেষ্টা করব যে এখানে সোডিয়াম থেকে শুরু করে ক্লোরিন পর্যন্ত এদের সাইজটা কি হয়েছে, ধীরে ধীরে ছোট হয়েছে। তাহলে এটার যদি পরমাণুর আকারের যদি ব্যাখ্যা চাওয়া হয়, তাহলে বাম থেকে ডানে গেলে তার কি হয়, আকারের হ্রাস ঘটে, আকার কি হয়ে যায়, ছোট হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই কেন্দ্র থেকে সর্বশেষ যে কক্ষপথ, সেখানে যত বেশি ইলেকট্রন তত বেশি কেন্দ্রে টান অনুভব করবে। দেখো এখানে ইলেকট্রন ধীরে ধীরে বাড়ছে। সর্বশেষ ক্লোরিন দেখে নেই, তার এখানে হচ্ছে 7টি, আর এখানে হচ্ছে শুধু একটি। তাহলে একটি কেন্দ্রে বেশি টান অনুভব করবে না, কারণ কেন্দ্রে রয়েছে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন। তাহলে প্রোটন যখন টানবে, এখানে বেশি পরিমাণ যেহেতু ইলেকট্রন, তাহলে বেশি পরিমাণ টান অনুভব করবে, এবং যার কারণে তার আকারটা কি হয়ে যাবে, তার আকারটা সংকুচিত হয়ে যাবে। তাহলে একটু দেখো, আর যদি আমাকে যদি প্রশ্ন করা হয় ডান থেকে বামে ক্রমশ যদি অগ্রসর হই তাহলে কি ঘটবে, তাহলে ক্রমশ যদি অগ্রসর হই তাহলে সেটা আকারটা বৃদ্ধি পাবে, বিপরীত ঘটনা ঘটবে। বাম থেকে ডানে গেলে হচ্ছে হ্রাস পাবে, আর ডান থেকে বামে গেলে বৃদ্ধি পাবে। আকার বড় হওয়ার কারণে ধাতুসমূহের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে থাকে এবং নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কম হয়। আমি এই কথাটা অবশ্যই একটু আগে বলেছি। এবার দেখো আয়নীকরণ শক্তি কি ঘটে, দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি ঘটবে, হ্রাস ঘটবে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ঘটবে হ্রাস, যখন ডান থেকে বামে যাব তখন সেটা হ্রাস পাবে। এবার চলে আসো, আমরা তোমাদের সামনে একটি ডায়াগ্রাম উপস্থাপন করেছি সোডিয়াম। সে সোডিয়াম আমরা জানি সেটা হচ্ছে ধাতু, কারণ তার সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে, মাত্র একটি। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো যার কারণে সে দাতা আয়ন সে যদি দিয়ে দেয় তাহলে কি হবে, সে ক্যাটায়নে রূপান্তরিত হবে, অর্থাৎ সোডিয়াম হবে ধনাত্মক আয়ন। চিত্রে দেখতে পাচ্ছ। তো সোডিয়াম একটি ইলেকট্রন দান করে সে কি হয়, সে ক্যাটায়নে রূপান্তরিত হয়, অর্থাৎ ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। তো ক্যাটায়নটা কি জিনিস একটু দেখে নেই। সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করলে ধাতুগুলো তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে ক্যাটায়নে পরিণত হতে পারে। এই কারণে এই ধাতুগুলো মূলত ক্যাটায়নে পরিণত হয়। খুব সহজে সে একটা ইলেকট্রন কি করে, দান করে ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়নে রূপান্তরিত হতে পারে। এরপর দেখো আমরা তোমার আবার দেখো তাদের যে আকার, সে আকারগুলো ছোট হয় কেন, সে প্রশ্নটা তোমাদের রাখতে যাচ্ছি। ধীরে ধীরে বাম থেকে যখন টানা যাবে তখন ছোট হয়ে যাচ্ছে, তার মানে কার আকার ছোট, অধাতুর নাকি ধাতুর? নিশ্চিতভাবে আমরা বলতে পারি অধাতুর সমূহের আকার ছোট হয়। কেন ছোট হয়? দেখো অধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের খুব কাছাকাছি এবং ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি, যার কারণে তাদের আকার ছোট হয়। এটা তোমাদের 2 নম্বর প্রশ্নে আসতে পারে। ইলেকট্রন আসক্তির মান কি হয়, বৃদ্ধি পায়। বিদ্যুৎভাবে ঘটনাটা হচ্ছে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় যখন বাম থেকে যখন ডানে ক্রমশ অগ্রসর হবে। এরপর দেখো অধাতব পরমাণুসমূহের ক্যাটায়ন সৃষ্টি না করার কারণটা আমরা এখন দেখব। দেখো আমরা যেগুলো অধাতু বলি তার মধ্যে একটা নিয়েছি আমরা ক্লোরিন। তো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে, টোটাল 7টি ইলেকট্রন রয়েছে। তো এই 7টাকে আমরা সরানোর জন্য খুব বেশি শক্তির প্রয়োজন হবে, তাই এরা ক্যাটায়ন তৈরি করতে পারে না। যদি একটা থাকতো তাহলে সে ত্যাগ করে দিত খুব সহজে অল্প পরিমাণ শক্তিতে, তাহলে সে তখন ক্যাটায়ন তৈরি করতে পারতো। যেহেতু এখানে বেশি শক্তির প্রয়োজন সেজন্য পারে না। তো আমি এটা পুস্তকের ভাষায় বলি, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন, যা সাধারণ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে পাওয়া যায় না। এই কারণে অধাতুসমূহ সাধারণত ধনাত্মক আধান তথা ক্যাটায়ন তৈরি করে না। এরা এই জন্য গ্রহণ করে এবং ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে রূপান্তরিত হয়। তাহলে নিশ্চিতভাবে বুঝতে পেরেছ যে অধাতুসমূহ কেন ক্যাটায়ন সৃষ্টি করে না। এরপর দেখো আমরা তোমাদের সামনে একটি ডায়াগ্রাম আবার নিয়ে আসছি, সেটা হচ্ছে অধাতব পরমাণু মানে ক্লোরিন। সে কি করে, সে একটি ইলেকট্রন গ্রহণ করে। চিত্রে দেখতে পাচ্ছ একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে সে নিকটস্থ আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস, এবং তখন সে কি হয়, গ্রহিত আয়ন অর্থাৎ অ্যানায়নে রূপান্তরিত হয়, যাকে আমরা বলি ঋণাত্মক আয়ন। তো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়। তাহলে এটা আমি যদি পুস্তকের ভাষায় বলি, অ্যানায়ন কি জিনিস? পদার্থসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যে ঋণাত্মক আয়নের সৃষ্টি করে তাকে বলা হয় অ্যানায়ন। আমরা সোডিয়ামের বেলা দেখেছিলাম কি, সে ইলেকট্রন দান করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, তখন তাকে বলেছি আমরা ক্যাটায়ন। আর এখন দেখেছি ক্লোরিন কি করে, সে ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, যার কারণে আমরা বলেছি তাকে অ্যানায়ন। এরপর আমরা তাদের একটা দেখো একটা ঋণাত্মক আধান বিশিষ্ট যেসব ইলেকট্রন তাদের ব্যাপারে একটু কথা বলে নিচ্ছি। ইলেকট্রন গ্রহণের ফলে এদের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যার চেয়ে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, স্বাভাবিক। ক্লোরিনের ছিল হচ্ছে 17টি, একটি গ্রহণ করার পর তাহলে ইলেকট্রন হয়ে গেল 18টি, ফলে সামগ্রিকভাবে অধাতব পরমাণু ঋণাত্মক আধান বিশিষ্ট হয়, এভাবে অ্যানায়নের সৃষ্টি হয়। এটা আমরা যদি হিসাব করে দেখতে পারি, তাহলে দেখো ক্লোরিনের 17টি প্রোটনের ভর যে কেন্দ্রে রয়েছে, তাহলে এটা একটু আমি দেখাচ্ছি লেজার পয়েন্টার দিয়ে। এই যে ক্লোরিন, তার কেন্দ্রে রয়েছে মোট কয়টি? 17টি প্রোটন, তাহলে প্লাস 17। আর তার আগে ছিল 17টি ইলেকট্রন, পরে একটি গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন কয়টি? তাহলে 18টি, তাহলে -18। তাহলে যদি আমি চার্জ হিসাব করি তাহলে কি হয়? -1। তার মানে সে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়েছে। তাহলে আমি বুঝতে পেরেছি যে সে কিভাবে অধাতব সমূহ ঋণাত্মক আয়নে পরিণত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা হিসাব করব কি? হিসাব করব হচ্ছে এখানে প্রোটন রয়েছে কয়টি, ইলেকট্রন রয়েছে কয়টি, ডিফারেন্স করব, তাহলে আমরা আদান পেয়ে যাব। এখন দেখো সোডিয়াম একদম সামগ্রিক চিত্রণ আমরা তোমাদের সামনে নিয়ে আসছি। তো সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে কি হয়? সোডিয়াম ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়, ক্যাটায়নে। আর ক্লোরিন কি করে? ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, এই যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে রূপান্তরিত হয়, আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে কি করে? অ্যানায়নে রূপান্তরিত হয়। এবং সোডিয়াম কি করে? নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চেষ্টা করে, আর ক্লোরিন আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চেষ্টা করে, এবং সেই চেষ্টা করার পর, সে অর্জন করার পর সে হয়ে যায় হচ্ছে ঋণাত্মক আয়ন, আর সে হয়ে যায় ধনাত্মক আয়ন। তাহলে এই সোডিয়াম হচ্ছে এখানে দাতা পরমাণু, আর ক্লোরিন হচ্ছে এখানে কি পরমাণু? গ্রহিতা পরমাণু। সোডিয়াম দিয়েছে ইলেকট্রন, আর ক্লোরিন। তাহলে আমরা সামগ্রিক এই যে দুটো আমরা পরমাণু দেখেছি, তাদের আদান প্রদান হিসাবটা দেখতে পারি। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে ঘটনাটা ঘটে। তাহলে দেখো এখানে সরাসরি বিক্রিয়াতে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। বিক্রিয়াতে কি দেখতে পাচ্ছ? বিক্রিয়াতে দেখতে পাচ্ছ যে এখানে এই যে সোডিয়াম আয়ন এবং হচ্ছে ক্লোরিন আয়ন, অর্থাৎ ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন, এরা কি করে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এই সোডিয়াম আয়নে রূপান্তরিত হয়েছে, আর ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয়েছে। তাহলে সোডিয়াম হচ্ছে পরমাণু, এই সোডিয়াম হচ্ছে আয়ন, এই ক্লোরিন হচ্ছে পরমাণু, আর এই ক্লোরিন হচ্ছে আয়ন। তাহলে কি দাঁড়ায়? সোডিয়াম আর ক্লোরিন আমি যদি সমীকরণটাকে যদি কি করি, ক্যালকুলেট করি, তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন মানে সোডিয়াম ধনাত্মক আয়ন, ক্লোরিন ঋণাত্মক আয়ন একসাথে হয়ে কি করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ তৈরি করে। এই হচ্ছে আমাদের আয়নিক বন্ধনের মূল। তাহলে আয়নিক যৌগটা কি এখন আমি সংজ্ঞা আকারে বলতে পারি। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের লক্ষ্যে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে, যেটা সোডিয়াম করেছে, এবং অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। আবার যে সকল যৌগে এই ধরনের বন্ধন গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। তাহলে আয়নিক যৌগও শিখেছি, আয়নিক বন্ধনও শিখেছি। তাহলে কি দেখলাম? যে ধাতু যারা আছে বা ধাতব পরমাণু যারা আছে তারা কি করে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। সোডিয়াম দেখেছি আমরা, সোডিয়াম প্লাস। আর যারা অধাতব পরমাণু, যেমন আমরা ক্লোরিন দেখেছি, সেই ক্লোরিন কি করে? ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন মানে Cl- এ পরিণত হয়, এবং এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যে একটা বন্ডিং তৈরি হয়, সে বন্ডিংটাকে আমরা বলি আয়নিক বন্ধন। আর যে সকল যৌগের মধ্যে বন্ধনটা দেখবো তাদেরকে বলবো আয়নিক যৌগ। তাহলে আশা করি আমাদের আয়নিক বন্ধন নিয়ে বা আয়নিক যৌগ নিয়ে আর মানে অজানা কোনো কিছু নেই। আমরা বেসিক যে আমাদের যে
ধারণা সেটা আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে সমর্থ হয়েছি বলে আমি আশা করছি। তো দেখো, আমাদের একটা দেখেছি আমরা সোডিয়াম করে দেখেছি, এবার আমরা অন্য একটা দেখবো, অন্য একটা যৌগ দেখবো, ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম পরমাণু আর হচ্ছে অক্সিজেন পরমাণু। তো সেখান থেকে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন কি করে দান করার কারণে ম্যাগনেসিয়াম 2+ মানে ক্যাটায়নে রূপান্তরিত হয়, আর অক্সিজেন দুটি গ্রহণ করার কারণে অক্সিজেন 2- অ্যানায়ন মানে অ্যানায়নের ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে রূপান্তরিত হয়। তো প্রথম দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম পরমাণু, তারপর আসলো অক্সিজেন পরমাণু, তার আমাদের যে অণুটা রয়েছে গঠিত হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড কীভাবে হয়, উপরে দেখো বিক্রিয়া দেখো, ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়, অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়নে পরিণত হয়। তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কি দাঁড়ায়, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, তাহলে ম্যাগনেসিয়াম আয়ন অক্সিজেন আয়ন একসাথে হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে ব্যাপারটা দেখে নাও, তাহলে ম্যাগনেসিয়াম কি করে, সে দুটি ইলেকট্রন ত্যাগ করে, এই যে দুটি ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করার পর সে হয়ে গেল সে দাতা আয়ন বা ক্যাটায়ন, তাহলে ম্যাগনেসিয়াম 2+, দুটি ইলেকট্রন ত্যাগ করেছে এই জন্য ম্যাগনেসিয়াম 2+। আর অক্সিজেন কি করে, এই যে অক্সিজেন সে দুটি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করার কারণে সেখানে কি হবে, ইলেকট্রন আধিক্য হবে, মানে প্রোটনের ঘাটতি দেখা দিবে। তো ইলেকট্রন কয়টা বাড়বে, দুইটা, এই জন্য দুইটি ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে আমি তাকে বলতে পারি 2-, অর্থাৎ সে হয়ে যাবে ঋণাত্মক আয়ন, যাকে আমরা বলি অ্যানায়ন। তাহলে বিক্রিয়াটা দেখো, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, আর এদিকে তাদের যে এগুলো হচ্ছে আয়ন, এগুলো হচ্ছে পরমাণু, পরমাণুগুলো তাদের তাদের ম্যাগনেসিয়ামের পরমাণু থেকে ম্যাগনেসিয়ামের আয়ন, অক্সিজেনের পরমাণু থেকে অক্সিজেন আয়ন, দুটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ম্যাগনেসিয়াম অক্সাইড নামক অণু উৎপন্ন করে। আমরা সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড এই দুটি যৌগ দেখলাম। আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা মূল্যায়নের দিকে যাচ্ছি। তো মূল্যায়নে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করতে চাই, খাতায় তোমরা প্রশ্নগুলো লিখে নিতে পারো, পরে অ্যান্সার করবে। প্রথমে ধাতু কি জিনিস, তারপর হচ্ছে অধাতু কি, 3 নম্বর হচ্ছে ক্যাটায়ন কি, 4 নম্বর হচ্ছে অ্যানায়ন কাকে বলে, 5 নম্বর আয়নিক বন্ধন কাকে বলে। এই 5টি প্রশ্ন উত্তর তোমরা এতক্ষণে লেকচার শোনার পর যা শিখেছো তার উপর ভিত্তি করে অ্যান্সার করার চেষ্টা করে হচ্ছে তোমাদের আজকের মূল্যায়নের পাঠ। তোমাদের বাড়ির কাজে চলে আসছি আমি। তো বাড়ির কাজে প্রশ্ন দুটি প্রশ্ন দিয়েছি, দেখো প্রশ্নগুলো লিখে নিতে পারো। 1, ক্লোরিন পরমাণু ক্যাটায়ন সৃষ্টি না করে অ্যানায়ন সৃষ্টি করে কেন, ব্যাখ্যা করো। যেহেতু এটা অধাতব পরমাণু, তাহলে কেন করে সে জিনিসটা ব্যাখ্যা করবে। ম্যাগনেসিয়াম অক্সাইড অণুতে কি ধরনের বন্ধন বিদ্যমান বিশ্লেষণ করো। ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা সর্বশেষ দেখেছি, সেই জিনিসটা কি করবে, বিশ্লেষণ করবে। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। আবারও তোমাদের সামনে পরবর্তীতে কোনো একটি ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।